নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প যেখানে কর্নেল। হরিচরণ এবং হরদয়ালের সঙ্গে আলাপ হয়েছিল মাদ্রাজ মেলের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। আমার বৃদ্ধ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার গায়ে পড়ে লোকের সঙ্গে আলাপ জমাতে পারেন বটে। সারাটা রাত্রির গল্প করতে করতেই কাটিয়ে দিলেন। ট্রেন জার্নিতে ঘুমোনো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তার উপর ওই বকবকানি আর মাঝে মাঝে কর্নেলের বিকট অট্টহাসি। কেন হাসছেন, গল্পটাই বা কি? উপরের বাড়তে শুয়ে একটুও ঠাওর হচ্ছিল না আমার। তার চেয়ে বিকট হাসি হরদয়াল নামে ধুতি পাঞ্জাবি পরা লোকটির। বিকটই বলছি, কারণ নাদুস নুদুস গরনের মধ্যবয়সী এবং প্রচণ্ড গুঁফো কোনো লোকের কণ্ঠস্বর যে এমন মেয়েলি আর ভুতুরে হতে পারে কোসমিনকালেও শুনিনি। ভুতুরে বলারও কারণ আছে। ভূত পেলেন নাকি খোনা গলায় কথাবার্তা বলে। হরদয়ালবাবু যদি আড়াল থেকে কথাবার্তা বলেন, দিন দুপুরে রীতিমতো সাহসী লোককেও আটকে উঠতে হবে। হরিচরণবাবু দেখছিলাম একেবারে উল্টো। কথাবার্তা বলছিলেন কম, গরম বা চেহারায়, তাছাড়া পোশাকেও তার সঙ্গীর একেবারে উল্টো। লম্বাটে শক্ত সমর্থ গড়নের মানুষ, চিবুকে কুচকুচে কালো দাড়ি এবং দুপাশে জাঁকালো জুলপি, পরনে প্যান্ট শার্ট। তার কণ্ঠস্বরটি বেশ গম্ভীর। প্রথম আলাপেই জানতে পেরেছিলুম আমাদের মতো ওদেরও গন্তব্য গোপালপুর অংশী। কলকাতা চৌরঙ্গি এলাকার হরিহর এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড নামে দুজনে মিলে একটি কোম্পানি গড়েছেন। আমদানি রপ্তানি কারবার করেন। কারবারি জীবনের একঘেয়েমি কাটাতে মাঝে মাঝে কয়েকদিনের জন্য বেরিয়ে পড়েন। মাদ্রাজ মেল চিল্কা স্টেশনে পৌঁছতেই সূর্য উঠিয়ে ছাড়ল। তখন কর্নেলের তারায় আপার বার্থ থেকে নেমে এলুম। হরিচরণবাবু ওপাশের আপার বার্থ থেকে নামলেন। একটু পরে চা খেতে খেতে হরিচরণবাবু কর্নেলকে জিজ্ঞেস করলেন, আপনারা উঠেছেন কোথায়? কর্নেল একটু হেসে বললেন, কিছু ঠিক করে আসেনি। গোপালপুর অংশীতে টুরিস্টদের চেয়ে নাকি হোটেল বা লজের সংখ্যা বেশি। এও শুনেছি ওখানে সমুদ্র তীরও নাকি বেশ নির্জন আর খোলামেলা। হরদয়ালবাবু তার ভুতুরে গলায় হি হি করে হেসে বললেন, অপূর্ব অপূর্ব। আমরা তো মশাই প্রতি বছর পুজোর ঠিক পরেই ওখানে যাই, বুঝলেন না, কারবারে মগজ ঠান্ডা করার জন্য। এমন সি বিচ আর পাবো কোথায়? হরিচরণবাবু বললেন, শিবু হোটেলে উঠতে পারেন। আমাদের সঙ্গে মালিকের খুব চেনা জানা আছে। তাছাড়া এখন নভেম্বরে সব হোটেল তো খালিই পড়ে থাকে। ট্যুরিস্ট সিজন শুরু হবে ডিসেম্বর থেকে। হরদয়ালবাবু মাথা দোলালেন। হ্যাঁ, শিবিউ নতুন হোটেল, একেবারে মডার্ন ব্যবস্থা। সাহেব টুরিস্টরা এলে দেখেছি ওখানেই ওঠে। বহরমপুর স্টেশনে পৌঁছতে 8টা বেজে গেল। ট্রেন বেশ খানিকটা লেট করেছে। চারজনে মিলে একটা প্রাইভেট কার ভাড়া করে গোপালপুর অংশীতে পৌঁছতে মাত্র আধ ঘন্টা লাগলো। মাইল 35 দূরত্ব। শিবিউ হোটেলটি সত্যি সুন্দর। ম্যানেজার ভদ্রলোক অত্যন্ত অমায়িক। আর হরদয়ালবাবুর সঙ্গে ওর ভালো রকম চেনা জানা। 4তলা হোটেলের 4তলাতেই একটি সুইট পেয়ে গেলুম আমরা। দক্ষিণ পূর্ব কোণে সুইটটির নম্বর 4। তারই উল্টো দিকে উত্তর পূর্ব কোণে
3 নম্বর সুইটটি হরিচরণবাবু তদ্দিরেই আমাদের ভাগ্যে জুটল। এক মন্ত্রীমশাই নাকি হঠাৎ এসে পড়ার আভাস পাওয়া গেছে, তাই ম্যানেজার একটু ইতস্তত করছিলেন। শেষে হরিচরণবাবু রফা করে দিলেন, যদি সত্যিই মন্ত্রীমশাই এসে পড়েন আমরা অন্য একটি সুইটে চলে যাব। হোটেল তো এখন প্রায় ফাঁকা। 4 তলার মোট 12টা সুইটের মধ্যে গোটা 5 সুইট ভর্তি আছে। 4 তলার 4 নম্বর সুইটটি হরিচরণ হরদয়ালের কলকাতা থেকে বুক করা ছিল। 2 বন্ধু মিলে সেটিতে ঢুকলেন। 3 নম্বরে ঢুকলাম আমরা। ব্যালকনিতে গিয়ে অভ্যাস মতো কর্ণের চোখে বাইনোকুলার রেখে সম্ভবত সামুদ্রিক পাখপাখালি খুঁজতে থাকলেন। আমি দেখতে থাকলাম সমুদ্র। সমুদ্রের বুকে প্রকাণ্ড সব কালো কালো পাথর মাথা তুলে আছে। সেই সব পাথরের সঙ্গে সমুদ্র যেন খেলা করছে। মাঝে মাঝে সেগুলোর উপর এসে আছড়ে পড়ছে, ডুবিয়ে দিচ্ছে, আবার সরে যাচ্ছে। কর্নেলের মতোই করে সমুদ্র হেসে উঠছে, আর ফেনাগুলো যেন কর্নেলেরই সাদা দাড়ি। ভাবলুম এই লাক্সই উপমাটি ওকে শুনিয়ে দিই, কিন্তু উনি বাইনোকুলার নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, জয়ন্ত, তুমি তো একজন সাংবাদিক, ওদের সম্পর্কে তোমার কাগজে কিছু লেখা উচিত। অবাক হয়ে বললুম, কাদের সম্পর্কে? এখানকার মৎস্যজীবীদের। কর্নেল দুঃখিত মুখে বললেন, দূরের সমুদ্রের জলটা তত অশান্ত নয়, সেখানে মাছও প্রচুর, কিন্তু লক্ষ্য করো, বিচের কাছাকাছি অনেকটা দূর পর্যন্ত সমুদ্রের কি সাংঘাতিক অবস্থা। ভেবে দেখো জয়ন্ত, ছোট্ট সব নৌকো নিয়ে এই অংশটা পেরোতে বেচারাদের কি লড়াই না করতে হয়। প্রতিদিন ওরা এই লড়াই করে তবে সামান্য কিছু মাছ ধরতে পারে, ফেরার সময় আবার সেই লড়াই। তাছাড়া দেখতেই পাচ্ছ সমুদ্রে কত সব পাথর ও মাথা উঁচিয়ে আছে, দুইবার ধাক্কা লাগলে নৌকা ভেঙে গুড়িয়ে তো যাবেই, ওরাও বাঁচবে না। ওদের এই প্রচন্ড জীবন সংগ্রামের কথা তোমার লেখা উচিত ডার্লিং। আমরা ডাইনিং টেবিলে বসে যখন বিশেষ বিশেষ সামুদ্রিক মাছের সুস্বাদ নিয়ে প্রশংসা করি, তখন কি চিন্তা করে দেখি যে আমার বৃদ্ধ বন্ধুর সারগর্ভ ভাষণে বাধা পড়ল দরজার কলিং বেলের বাজনায়। গিয়ে দরজা খুলে দেখি হরিচরণ বাবু একেবারে সমুদ্র স্নানের জন্য তৈরি হয়ে আমাদের ডাকতে এসেছেন। বললেন, আসুন কর্নেল, সমুদ্র স্নান করে খিদে চাঙ্গা করা দরকার, নইলে ব্রেকফাস্ট জমবে না। জয়ন্তবাবু দেরি করবেন না, পোশাক বদলে নিয়ে বেরিয়ে পড়ুন। ভাই আপনারা বাথ স্যুট সঙ্গে এনেছেন তো? এখানে সমুদ্র কিন্তু খুব বিপজ্জনক। কর্নেল একটু হাসলেন। বাথ স্যুটের দরকার হবে না হরিচরণ বাবু, কারণ এ বেলা আমি সমুদ্রে নামছি না। তবে জয়ন্তের কথা আলাদা, ইয়ংম্যানরা সমুদ্রের সঙ্গে লড়তে ভয় পায় না। কি বলো ডার্লিং? ছটপট বললুম, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। হরিচরণবাবু হাসতে হাসতে বললেন, সমুদ্রে জলে ঠান্ডা লাগার ভয় নেই, আসুন না, নুলিয়া পাওয়া যাবে। পুরীর সমুদ্রে কি কখনো স্নান করেননি? আমাকে টেনে ঘর থেকে বের করলেন হরিচরণবাবু। টের পেলুম ভদ্রলোকের গায়ের জোর আছে বটে। কর্নেলও বেরোলেন। করিডোরে দাঁড়িয়ে বললেন, হরদয়ালবাবু স্নান করতে যাবেন না, নাকি আমার মতোই জলকাতুরে মানুষ? হরিচরণবাবু বললেন, যা বলেছেন, ওকে টেনে ওঠাতে পারলুম না বিছানা থেকে। দাঁড়ান, আবার চেষ্টা করে দেখি। উল্টো দিকে 4 নম্বর সুইটের দরজা উনি ফাঁক করে ডাকলেন, হর হর, স্নান নাইবা করলে অন্তত বিচে বসে আমাদের স্নান করা দেখবে। সমুদ্র দেখলে খিদে পারবে, হে রাক্ষসের মতো খেতে পারবে। দরজায় ফাঁক দিয়ে দেখলুম খাটে হরদয়ালবাবু চিত হয়ে শুয়ে আছেন, মাথার ওপর একটা হাত। এই অবস্থায় শুয়ে থেকেই সেই ভুতুরে কণ্ঠস্বরে বললেন, আরে ট্রেন জার্নির ধকল সামনে নিতে দাও আগে, বরং দুপুরের দিকে দেখবো। হরিচরণ সহাস্যে বললেন, তুমি তো বরাবর এখানে এসে আগে স্নান না করে ব্রেকফাস্ট করতে না, এবারে হলোটা কি? বলে কর্নেলের দিকে ঘুরলেন।
আমার ফ্রেন্ড, বুঝলেন তো, বড্ড খামখেয়ালি। গত বছর ও আমাকেই টানতে টানতে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়েছিল। সত্যি বলতে কি, এখানকার সমুদ্রকে আমারও বড্ড ভয় করত। ওর পাল্লায় পড়েই সে ভয়টা কেটে যায়। কর্নেল ডাকলেন, হরদয়াল বাবু, হরদয়াল বাবু কি অসুস্থ বোধ করছেন? ও হরদয়াল বাবু। হরদয়াল সেরকম মেয়েলি এবং খোনা গলায় জবাব দিলেন, আরে না না, আপনারা যান না, আমি দুপুরে স্নান করবো কখন। হরিচরণ রাগ করে দরজাটা সশব্দে বন্ধ করে বললেন, ছেড়ে দিন, ও বরাবর ওই রকম একগুঁয়ে। হোটেল থেকে বেরিয়ে সি বিচে নামার সময় কর্নেল বললেন, হরদয়ালবাবুর টনসিলের গন্ডগোল আছে। কাল রাত্রে সে নিয়ে আলোচনা করছিল। উনি বললেন 2বার অপারেশন করিয়েও কিছু হয়নি। হরিচরণ বললেন, আসল গন্ডগোল থাইরয়েড গ্ল্যান্ডে। ডাক্তারদের মতে ওই গ্ল্যান্ডে অপারেশন না করালে গলার স্বর বদলাবে না, তাছাড়া ক্রমশ বডিটাও আরো মোটা হয়ে যাবে। কিন্তু সার্জারিতে হরর বড্ড আতঙ্ক। 2বার যে টনসিল অপারেশন করিয়েছিল সেও আমারই চেষ্টায়। বড্ড জেদি ও। সমুদ্রের বীচ ভাটার সময়ও তত কিছু চওড়া নয়, খানিকটা ঢালু। আমাকে টানাটানি করে হরিচরণ সমুদ্রে নামাতে পারলেন না। কর্নেল বিচে বসে বাইনোকুলারে লাইট হাউস কিংবা অন্য কিছু দেখতে থাকলেন। হরিচরণ ভালো সাঁতারু নিঃসন্দেহে। একদল কাচ্চা বাচ্চাও ওর সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটতে থাকলো। ছোট্ট ছেলে মেয়েগুলো মৎস্যজীবী বস্তির। এখন থেকেই ওরা এমনি করে এই সমুদ্রের সঙ্গে লড়াই শুরু করে, ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য তৈরি হয়। কর্নেল ঠিকই বলেছেন। এদের কথা দৈনিক সত্যসেবা পত্রিকায় আমার লেখা উচিত। কিছুক্ষণ পরে কর্নেল সবে উঠে দাঁড়িয়েছেন। বিচের ওপর দিকের বালিয়াড়ি থেকে প্রায় আছাড় খেতে খেতে নেমে এলেন সিবি হোটেলের সেই ম্যানেজার ভদ্রলোক। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়েছে স্যার, হরদয়ালবাবু খুন হয়েছেন। বলে সাঁতারু হরিচরণের উদ্দেশ্যে হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো হাত ছোঁড়াছুড়ি করে এবং লম্ফ ঝম্প করে ডাকাডাকি করতে থাকলেন। কর্নেল ততক্ষণাৎ হন্তদন্ত হয়ে বালিয়াড়ির দিকে এগিয়ে গেলেন। বালিয়াড়ি দিয়ে ওঠার সময় তার টুপি খসে পড়ল। প্রশস্ত টাকটি ঝকঝক করে উঠল, কিন্তু টুপির দিকে মনি দিলেন না। অদৃশ্য হয়ে গেলেন বালিয়াড়ির ওধারে। এতক্ষণে আমার ঘিলু চাঙ্গা হলো এবং আমিও দৌড়ে চললুম। বালিয়াড়ির কাছ থেকে কর্নেলের টুপিটা করিয়ে নিয়ে গেলুম। হরদয়ালবাবুর মাথার পেছনে গুলি করা হয়েছিল। হোটেলের পরিচালক গোবিন্দরাম আমরা বেরিয়ে আসার আন্দাজ মিনিট 15 পরে জিজ্ঞেস করতে যায়, ব্রেকফাস্টে কি কি খাবেন বাবুরা? দরজায় তালা দেওয়া ছিল না। প্রথমে সে কলিং বেলের বোতাম টেপে, তারপর সাড়া না পেয়ে কয়েক মিনিট অপেক্ষা করে। সে হরিচরণকে বেরোতে দেখেছিল, কাজেই সে জানত হরদয়ালবাবু ভেতরে আছেন, বাথরুমে আছেন ভেবেই সে অপেক্ষা করছিল। শেষে অধৈর্য হয়ে দরজা খোলে এবং হরদয়ালবাবুকে চিত হয়ে শুয়ে থাকতে দেখে। বাবুর সারা শব্দ না পেয়ে তার সন্দেহ হয়। তখন সে ওর দিকে ঝুঁকে কপালে হাত রাখে। কপাল ভীষণ ঠান্ডা ছিল। তারপর তার চোখে পড়ে বালিশের ওপর রক্তের ছোপ। মাথার পেছন দিকটা থেকে সামান্য একটু রক্ত গড়িয়ে এসে বালিশে ছোপ ফেলেছিল। পুলিশ এসে যথারীতি মৃতদেহ বহরমপুর শহরের মর্গে নিয়ে গেল। সবাইকে তন্ন জেরা করে বিবৃতিও লিখে নিয়ে গেল। হরিচরণ বন্ধুর শোকে কাঁদতে কাঁদতে পুলিশের গাড়িতে বহরমপুর চলে গেলেন। সেখান থেকে ট্রাঙ্কল করে হরদয়ালের আত্মীয় স্বজনকে খবর দেবেন। হরিচরণের মুখেই আমরা জানতে পেরেছিলাম হরদয়ালের অ্যাটাচি কেসে প্রচুর টাকা ছিল, সেটা উধাও হয়ে গেছে। পুলিশের গাড়িতে উনি চলে যাওয়ার পর আমাদের সুইটে ফিরে কর্নেলকে বললুম, আপনার সঙ্গে আর কোথাও যাচ্ছি না, যেখানে আপনি সেখানেই খুন খারাপি। ব্যাপারটা কি? কর্নেল একটু চাপা শ্বাস ছেড়ে বললেন, ব্যাপার তত কিছু গুরুতর নয়। অবাক হয়ে বললুম, গুরুতর নয়? কি বলছেন? যে হোটেলে এভাবে খুনের চোর ডাকাত ঢোকে, সেই হোটেলে আমার আর একটুও থাকতে ইচ্ছে করছে না। কর্নেল ঘড়ি দেখে বললেন, 11:30 বাজে, ব্রেকফাস্ট খাওয়া হয়নি। চলো দেখি ক্যান্টিনে একটু সকাল সকাল লাঞ্চ পাওয়া যায় কিনা। সূর্যাস্তের পরও কর্নেল ও আমি সি বিচে গিয়ে বসে আছি।
সেই সময় পেছনের বালিয়াড়িতে কয়েকটি ছায়ামূর্তি ভেসে উঠল। ডান দিকে বিচের মাথায় কতগুলো পাথরের ভাঙাচোরা বাড়ি, খুব পুরানো আমলের বাড়ি। ছায়ামূর্তিগুলো বালিয়াড়ি থেকে সোজা না নেমে সেই ভাঙা বাড়িগুলোর ভেতর ঢুকে পড়ল। অমনি ভয় পেয়ে চাপা স্বরে বলে উঠলুম, কর্নেল, নির্ঘাত চোর ডাকাতের দল। কর্নেল হাসতে হাসতে বললেন, আমরা তো ব্যবসায়ী নই, টাকা কড়িওয়ালাও নই। চোর ডাকাত লোক চেনে ডার্লিং। তাহলে ওরা কারা? যারাই হোক, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে সমুদ্রের ভেতর থেকে লাফ দিয়ে উঠল ঝলমলে এক বিশাল লাল হলুদ রঙের গোলা। ওটা যে চাঁদ, বুঝতে সময় লাগলো। তারপর পেছন থেকে কে গম্ভীর স্বরে বলে উঠল, কর্নেল সাহেব নাকি? কর্নেল ঘুরে বললেন, হরিচরণ বাবু, আসুন আসুন। কখন ফিরলেন বহরমপুর থেকে? এই মাত্র, বলে হরিচরণ এসে আমাদের পাশে বসলেন। কয়েক মিনিট চুপচাপ থাকার পর ফোঁস ফোঁস করে নাক ঝেড়ে ভাঙা গলায় বললেন, আপনি কি বলবেন বলেছিলেন? এই চলে যাওয়ার আগে দেখা করতে এলেন। কর্নেল আমাকে ভীষণ চমকে দিয়ে বললেন, আচ্ছা হরিচরণ বাবু, আপনি কি প্রেতাত্মা বিশ্বাস করেন? হরিচরণও চমক খাওয়া গলায় বললেন, কেন বলুন তো? কর্নেল বললেন, আমি অনেকদিন যাবৎ তন্ত্র সাধনা করেছি। প্রেতাত্মাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। আপনার বন্ধু হরদয়াল বাবুর আত্মার সঙ্গে যদি আপনি বাক্যালাপ করতে চান, করতে পারেন। ডাকবো তাকে? হরিচরণ বললেন, কি কথা বলতেই ডেকেছিলেন কি? কর্নেল জবাব না দিয়ে ডাকলেন, হরদয়াল বাবু, আপনার বন্ধু এখানে উপস্থিত আছেন, কিছু বলার থাকলে বলুন ওকে। সামনে সমুদ্রের প্রচন্ড আলোড়ন, এবং সেই আলোড়নের মধ্যে ফিকে জ্যোৎস্নার রং দুলছে, ঝকমক করছে, যেন এক বিশাল অলৌকিক দৃশ্যের সামনে বসে আছি। আর সেই অলৌকিকতাকে তুচ্ছ করে দিয়ে ভেসে এলো হরদয়াল বাবুর ভুতুরে কণ্ঠস্বর। কি হরি, এখনো কি করছো এখানে? তুমি কলকাতা চলে যাও। আমার তো ছেলে পেলে নেই, এখন তোমারই সব। হরিবার এন্টারপ্রাইজের একচ্ছত্র মালিক হতে অসুবিধেও নেই। হরিচরণ উঠে দাঁড়িয়ে বললেন, এই চালাকের অর্থ কি? কথাটা বললেন কর্নেলকে। জবাব এলো হরদয়ালের প্রেতাত্মার কাছ থেকে, চালাকি তুমিও কম জানো না হরি। ওকে পালাচ্ছে কেন? আরে শোনো শোনো। হরিচরণ সত্যি পালাচ্ছিলেন। আমি তো হতভম্ব হয়ে বসে আছি। হঠাৎ ডান দিকে সেই ভাঙা পাথুরে বাড়িগুলো থেকে এক ঝাঁক টর্চের আলো এসে পড়ল এবং একদল ছায়ামূর্তি ঘিরে ধরল হরিচরণকে। তখন বুঝতে পারলুম সেই ছায়ামূর্তিগুলো পুলিশ, হরিচরণকে গ্রেপ্তার করেছে। কর্নেল বললেন, কি ডার্লিং, বোবা হয়ে গেলে যে? বললুম, কিছু মাথায় ঢুকছে না। কর্নেল হাসলেন, স্রেফ ভেন্ট্রিলোকুইজম। আমি এই স্বর জাদু বিদ্যাটি সম্প্রতি শিখেছি। যাই হোক, হরদয়ালের মাথার পিছনে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে মেরে হরিচরণ ওকে বিছানায় শুইয়ে রেখেছিল। আমরা ওদের সুইটের দরজার ফাঁক দিয়ে ওকে দেখেছিলাম ঠিকই, তখন আসলে উনি মৃত। কিন্তু এই হরিচরণ ভেন্ট্রিলোকুইজমে খুব পাকা। বিশেষ করে হরদয়াল বাবুর টনসিলের ত্রুটি থাকায় হরিচরণের সুবিধে হয়েছিল। আমাদের সাক্ষী রাখতে চেয়েছিল যে হোটেল থেকে বিচে আসার সময় আমরা হরদয়ালকে জীবিত দেখেছি, কারণ ওর কথাবার্তা শুনেছি। সবকিছু আমি দেরিতে বুঝি। ঝটপট বললুম, বুঝেছি বুঝেছি। কর্নেল বললেন, এখনো সবটা বোঝনি। গত রাত্রে ট্রেনে হরদয়াল বাবুর সঙ্গে কথাবার্তার সময় জানতে পেরেছিলাম হরিচরণ এক সময় ম্যাজিশিয়ান ছিল, আর আজ সকালে সমুদ্র স্নানে সে এসেছিল পিস্তলটা সমুদ্রে ফেলতে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।